শেখ হাসিনা কোনো পদত্যাগপত্র জমা দেয়নি, সে যে কোনো সময় প্রধানমন্ত্রীর পদ দাবি করতে পারে। রুমিন ফারহানা। বিহীন নির্বাচন মানেই অস্থিরতার ঝড়, স্থিতিশীলতার সামনে বড় সংকট। রাজনৈতিক প্রতিশোধ এবং হত্যাকাণ্ড। আন্তর্জাতিক আদালতে আওয়ামী লীগের অভিযোগ। ভোটের মাধ্যমে চাঁদাবাজ ও দখলবাজদের রুখে দিতে হবে, মুফতি ফয়জুল করিম। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস আজকে যে দেশের অর্থনীতিকেই ধ্বংস করেছে তা নয়, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই যে জুলাই মাসের 2024 সালের 15 জুলাইতে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটলো, অগ্নিসন্ত্রাস করলো, কে করেছে এগুলি? 2024-এর দখল সন্ত্রাসের মাস্টার মাইন্ড মাহফুজ আলম মুখ খুললেই তার মুখ থেকে ভয়ঙ্কর কিছু ছাড়া শান্তির কোনো কিছু শোনা যায় না। তিনি আবারও মানুষকে ভয় দেখাতে শুরু করেছেন যে দেশের পরিস্থিতি নাকি আরো খারাপ হতে যাচ্ছে। আর কত খারাপ হবে মাহফুজ বলেন তো? আর কত খারাপ হলে আপনাদের মনে হবে যে বাংলাদেশের পরিস্থিতি সত্যি খারাপ? চলুন। জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি বলেছেন, আমি গালিব ভাইকে বলছি, উনি নিশ্চয়ই খবরটি জানেন, 2 সপ্তাহ আগে উনি বলেছেন যে যেসব আওয়ামী লীগের নেতারা পালিয়ে চলে গেছেন তাদের স্ত্রীর উপর জামাতের হক আছে। ক্যান ইউ ইমাজিন জেসিনাপা? মানে নারীর প্রতি যে ধরনের কথা এটি বলেছে, এটাকেও কি গালিব ভাই সেকেন্ড হ্যান্ড বলবেন? মানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিউজ। বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে বড় রহস্য, শেখ হাসিনা কি সত্যিই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন? সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করেছিল তিনি ভারতে যাওয়ার আগে পদত্যাগপত্র হস্তান্তর করেছিলেন, কিন্তু সেই নথি কোথায় গেল, কার কাছে জমা পড়ল, কিংবা আদৌ জমা পড়েছিল কিনা, এইসব প্রশ্নের এখনও কোনো স্পষ্ট উত্তর নেই। ঢাকার প্রশাসনিক ও সামরিক পরিমণ্ডলে চলছে এক অদ্ভুত নীরবতা। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একসময় বলেছিলেন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন এবং সেটি সেনাবাহিনীর কাছে জমা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সেই কাগজটি দেখা যায়নি, না রাষ্ট্রপতির কার্যালয়ে না জাতিসংঘে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন শেখ হাসিনা হয়তো পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেটি কার্যকর হয়নি। তিনি পরিস্থিতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া বুঝে পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছেন। অপরদিকে সেনাপ্রধানও ধীরে চলছেন, যেন সেনাবাহিনীর অবস্থান প্রশ্নবিদ্ধ না হয়। শোনা যাচ্ছে এখন ডক্টর ইউনূস সহ 2 জন উপদেষ্টার বিরুদ্ধে শুদ্ধি অভিযানের প্রস্তুতি চলছে। আবার আওয়ামী লীগ বলছে শেখ হাসিনা এখনও দলের নিয়ন্ত্রণ হারাননি, বরং অন্তর্বর্তী সরকারের পরবর্তী ধাপে 170 আসন পুনরুদ্ধারের কৌশল নিয়ে কাজ করছেন তিনি। ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগও অব্যাহত রয়েছে। দিল্লি চাইছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকুক এবং শেখ হাসিনা যদি ব্যালেন্সিং ফিগার হিসেবে থাকেন সেটি ভারতের কূটনৈতিক স্বার্থে উপকারী। সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস আজকে যে দেশের অর্থনীতিকেই ধ্বংস করেছে তা নয়, দেশের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই যে জুলাই মাসের 2024 সালের 15 জুলাইতে যে সমস্ত হত্যাকাণ্ড ঘটলো, অগ্নিসন্ত্রাস করলো, কে করেছে এগুলি? এগুলো তো আমরা করিনি, আওয়ামী লীগ করে নাই, আমাদের সরকারও না। আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে প্রত্যেকটা হত্যাকাণ্ড হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস ডিজাইনের একটা অংশ। যদিও ক্ষমতা দখলের পর বিদেশি সাংবাদিকদের বিভিন্ন জায়গায় এসে বলেছে আমি কিছুই জানতাম না, আমাকে জোর করে ক্ষমতায় নিয়েছে, অথচ নিজেই স্বীকার করেছিল সেই বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে যে এই ক্ষমতা দখলের জন্য তার মেটিকুলাস ডিজাইন এবং মাস্টার মাইন্ড ওই মাহফুজ আলমরে দিয়ে এবং তার একটা টিম তাদেরকে দিয়ে এই সমস্ত ঘটনা ঘটেছে, এবং এটা তো আজকে প্রমাণিত সত্য। আজকে এই যে জামালপুরের সরিষাবাড়ি, এখানকার আমাদের প্রত্যেকটা নেতাকর্মী, তাদের পরিবার চরমভাবে নির্যাতিত। একটা সামান্য সাধারণ মানুষ, তা খেটে খাওয়া মানুষ, দিনমজুর, আওয়ামী লীগ করে কেন তাকে ধরে হত্যা করলো? তার একটু ছোট বাড়িঘর সেটুকু পর্যন্ত দখল। আজকে তার মেয়েরা অসহায়, ছেলে অসহায়, বাড়িতে থাকবে না, বউ অসহায়, এবং ঘরে ঘরে এই ধরনের নির্যাতনের চিহ্ন। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে এই গুম হত্যার যে রাজনৈতিক কালচার, এটা কিন্তু এই বিএনপি জামাত এরাই কিন্তু শুরু করে। কারণ জামাত তখন নিষিদ্ধ ছিল, তার রাজনীতি করার অধিকার ছিল না, কারণ তারা যুদ্ধাপরাধী, হানাদার পাকিস্তানি বাহিনীর সাথে তারা দোষর, এবং তারা এদেশের মা বোনদের তুলে দিয়ে সেনা ক্যাম্পে গণহত্যা চালিয়েছে। গ্রামের পর গ্রাম পাকিস্তানি সেনাদের নিয়ে যে ঘর বাড়ি জ্বালিয়ে পুড়ে ছারখার করেছে, আলবদর, রাজাকার, আলশামস বাহিনী বানিয়ে এই নির্যাতন তারা চালিয়েছে। কাজে তাদেরকে এদের স্বাধীন করেছিল। 70 সালের নির্বাচনেও ওই মুসলিম লীগের নেতৃত্বে 20 দলীয় ঐক্যজোট ছিল, কিন্তু আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গোটা পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা আসন লাভ করে। কাজে আওয়ামী লীগ ভেসে আসা দল না, বা 5 স্টার হোটেলে ইফতার পার্টি দিয়ে কোটি কোটি টাকা খরচ করে গঠন করা দল না। আওয়ামী লীগ মাটি মানুষের সংগঠন।
আজকে গুম খুন হত্যা এগুলি তো এই কালচার শুরু করেছে জিয়াউর রহমান, অনুসরণ করে গেছে খালেদা জিয়া থেকে শুরু করে সবাই। এখন পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 11 জন মানুষ খুন হচ্ছে দেশে। এটা অবশ্য পুলিশের স্বীকারোক্তি, প্রকৃত সংখ্যা তো আরো ভয়ঙ্কর। তাহলে দেশের অবস্থা আরো খারাপ হলে তখন কতজন মানুষ খুন হবে প্রতিদিন মাহফুজ সাহেব বলেন তো? কারা করছে সব খুন খারাপি, আর কাদেরকে খুন করা হচ্ছে সবই মাহফুজ আলম জানেন, কারণ তিনি দেশের তথ্য উপদেষ্টার দায়িত্বে আছেন, তার কাছে সকল তথ্য রয়েছে। আর তথ্যের ভিত্তিতেই তিনি মানুষকে ভয় দেখাচ্ছেন পরিস্থিতি নাকি আরো খারাপ হবে। তাহলে তিনি জেনে শুনে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে দিচ্ছেন কেন? কারণ তাতেই মাহফুজ আলমদের লাভ, আরো কিছুদিন বেশি ক্ষমতা ভোগ করা যাবে। এমনিতে তো ভোটে জিতে গণতান্ত্রিক পথে কোনোদিন তারা ক্ষমতায় যেতে পারবে না। তাদের ওই সন্ত্রাসী কায়দায় একটি ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে তারপর ক্ষমতা দখল করেই ক্ষমতায় যেতে হবে। এখন দেখা যাচ্ছে তারা সেটাই করছে। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি স্তরে ভয়, সন্দেহ, বিশৃঙ্খলা ঢুকিয়ে দিয়েছে। পুলিশ অসহায়, প্রশাসন দিগ্ভ্রান্ত, মানুষ আতঙ্কিত। মাহফুজ আলমরা বলছে পরিস্থিতি খারাপ হবে, কিন্তু কেউ প্রশ্ন করছে না এই পরিস্থিতি কে তৈরি করেছে, এই খারাপ পরিস্থিতির দায় কার? ধর্মের নামে রাজনীতি, রাজনীতির নামে প্রতিশোধ, এই দুটো জিনিস এখন একে অপরের হাত ধরে দেশে মৃত্যু আর ধ্বংস নামাচ্ছে। মাজারে হামলা হচ্ছে, সুফিদের উপর আক্রমণ হচ্ছে, আবার কেউ বলছে মসজিদ কমিটি বদল হচ্ছে। সবকিছু এমন ভাবে সাজানো যেন ধর্মই এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়, আর রাজনীতি দাঁড়িয়ে আছে ধর্মীয় উগ্রতার একটা ছাতির নিচে। আন্তর্জাতিকভাবে দেশ এখন এক বিপজ্জনক অবস্থায়। ইউরোপের দেশ পর্তুগাল, সেখানে রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছে পোস্টার, বিলবোর্ড যে দিস ইজ নট বাংলাদেশ, মানে এই দেশটা বাংলাদেশ হতে দেওয়া যাবে না। বাংলাদেশ যা হয়েছে পর্তুগালকে বাংলাদেশ বানানো যাবে না। যেন বাংলাদেশকে একটা ভয়ঙ্কর চরমপন্থী উগ্রপন্থী রাষ্ট্র হিসাবে এই পর্তুগাল দেখছে। পর্তুগালের এই স্লোগান তাদের নির্বাচনী প্রচারণার মূল বার্তা। ভাবুন তো, একটা দেশের নাম ব্যবহার হচ্ছে অপমানের প্রতীক হিসাবে। আপনার আমার বাংলাদেশ, যে দেশটাকে আমরা ভালোবাসি। কারণ মাহফুজ আলমদের মতো মানুষরা দেশকে এমন এক চেহারা দিয়েছে যেখানে উগ্রবাদ, জঙ্গিবাদী এখন বাংলাদেশের মূল ব্র্যান্ডিং স্লোগান। ইউরোপ, যুক্তরাজ্য, কানাডা সব জায়গায় বাংলাদেশি নাগরিকদের নিয়ে সন্দেহ বাড়ছে, ভিসা জটিল হচ্ছে, কতগুলো দেশে ভিসা বাতিল করে দিচ্ছে বাংলাদেশিদের, চাকরির সুযোগ কমছে, কেউ আর বাংলাদেশি পাসপোর্টকে নিরাপদ মনে করছে না। এই চিত্রের মূল কেন্দ্রে দাঁড়িয়ে আছেন তথাকথিত তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, যিনি মানুষকে আশ্বস্ত করার বদলে ভয় দেখাচ্ছেন। এখন বলছেন সংঘাত আসছে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যুক্ত হলে আরো নাকি পরিস্থিতি খারাপ হবে। প্রশ্ন হলো, আপনি উপদেষ্টা হয়ে কি করছেন এই খারাপ ঠেকাতে? আপনি তো দেশের তথ্য এবং গণমাধ্যম নীতির চালক, আপনার হাতে মানুষের বিশ্বাস গড়ার দায়িত্ব, অথচ আপনি নিজেই গড়ছেন সব ভেঙে পড়বে। তাহলে এই বক্তব্যের উদ্দেশ্য কি? মানুষকে প্রস্তুত করা নাকি মানুষকে ভীত করা? বলার অপেক্ষা রাখে না। মাহফুজ আলমরা এই ভয়কে পুঁজি করে টিকে আছেন। যত ভয়, যত বিশৃঙ্খলা, ততই তাদের রাজনীতির শক্তি। তারা জানে শান্ত দেশে মানুষ গণতন্ত্র চায়, কিন্তু ভীত দেশের মানুষ নিরাপত্তা চায়। আর সেই নিরাপত্তার অজুহাতেই তারা জনগণের স্বাধীনতা কেড়ে নেয়, তথ্য বন্ধ করে, মত প্রকাশকে রুদ্ধ করে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে। একে রাজনীতি বলে না, একে বলে রাষ্ট্র দখল। অন্যদিকে দেশের নিরাপত্তা বাহিনীও এখন বিভ্রান্ত। রেল স্টেশনে অস্ত্র ভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার হচ্ছে, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি। সেনাবাহিনী অভিযান চালাচ্ছে রাজধানীর বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায়, কিন্তু কোনো অভিযুক্ত নেই, কোনো স্বচ্ছতা নেই। সবাই জানে এই অস্ত্র কারা আনছে, কারা ব্যবহার করবে, তবু কেউ মুখ খুলছে না। কারণ ক্ষমতার আসনে যারা বসে আছে সেই চক্রের ভেতরই এসব কর্মকাণ্ডের শেকড়। তারা প্রশিক্ষণ দিচ্ছে এখন হাজার হাজার নেতাকর্মীকে। অস্ত্রের প্রশিক্ষণ কেন? মানে বলা হয়ে থাকে একটি জাতি তখনই বিপদে পড়ে যখন তার শত্রু বাইরে নয় ভেতরে থাকে। বাংলাদেশে এখন সেই অবস্থায় পড়েছে। দেশের মানুষ দিশেহারা, কারণ শাসক আর সন্ত্রাসী দুটো মুখ এখন একই। মাহফুজ আলমের মতো লোকেরা একদিকে নিজেদের তার একটা তথ্য উপদেষ্টার পরিচয় আছে, আর তিনি আবার ভয় দেখিয়ে জনমত নিয়ন্ত্রণ করছেন। তারা ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনীতি চালায়, আর ধর্মের নামে হুমকি দেখিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করে। যেখানে রাষ্ট্রের উচিত ছিল মানুষকে নিরাপত্তা দেওয়া, সেখানে আজ রাষ্ট্র ভয় ছড়াচ্ছে। মাহফুজ আলমের মুখ থেকেই সেই ভয় শোনা যাচ্ছে পরিস্থিতি খারাপ হবে। কিন্তু আসল ভয় হচ্ছে এই কথাটা সত্যি করে তোলার জন্যই যেন তারা কাজ করছে। কারণ যত খারাপ হবে তত বেশি ক্ষমতা কুক্ষিগত করে রাখা যাবে। বাংলাদেশে এর চেয়ে খারাপ পরিস্থিতি স্বাধীনতা পরবর্তীকালে কোনো সরকারের আমলেই হয়নি, যা করে দেখিয়েছেন এই অবৈধ ক্ষমতা দখলকারী সন্ত্রাসী মাহফুজ আলমরা। তারা দেশটাকে নিয়ে এমন ছেলে খেলা খেলছেন যে কোনো মুহূর্তে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রের অফিসিয়াল প্ল্যাকার্ড ধরিয়ে দেবে মাহফুজ আলমদেরই বিদেশি প্রভুরা। ইতিমধ্যেই বিদেশিরা বলছে বাংলাদেশের ক্ষমতা চলে গেছে মাহফুজ আলমদের মতো ধর্মীয় সন্ত্রাসীদের হাতে। তারা দেশটা চালাতে তো পারছেই না, উল্টো ক্ষমতায় বসে তারা বয়ান দিচ্ছে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে। মজার ব্যাপার হলো, নিজে একটি ভয়ঙ্কর জঙ্গি সংগঠনের জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়ে তিনি আবার ভয় দেখাচ্ছেন যে এই ভয়াবহতার সঙ্গে যদি ধর্মীয় উগ্রবাদ যুক্ত হয় তাহলে পরিস্থিতি নাকি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ভাবা যায় না, ধর্মের তলোয়ারে বাংলাদেশ নামের গাছটির গোড়াটা কেটে কেমন দাঁত কেলিয়ে এই মাস্টারমাইন্ড পরিস্থিতি আরো খারাপ হওয়ার কথা বলছেন। আর কত খারাপ হবে দেশের পরিস্থিতি মাস্টারমাইন্ড? দেশটাকে তো আপনার মতো সন্ত্রাসীরাই দখল করে রেখেছেন। আপনাদের হাত থেকে মুক্ত না হলে দেশের সামনে তো কোনো ভবিষ্যৎ নেই, বরং সেটা স্বীকার করুন। আপনারা স্বীকার করে এবার যান। অনেক সিরাজগঞ্জের জামাতের একজন সেক্রেটারি, ওনার এক বক্তব্য, যে বক্তব্য আসছে কার মাধ্যমে? টেলিভিশন টকশোতে একজন নারী বলছিলেন যে সিরাজগঞ্জের যিনি জামাতের সেক্রেটারি আছেন তিনি নাকি বলেছেন যে 5ই আগস্ট পরবর্তী যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন কারণে মামলা হামলা বা বিভিন্ন কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে আছেন তাদের স্ত্রীদের উপর জামাতের হক আছে। নাউজুবিল্লাহ। ভাষাটা আপনি চিন্তা করছেন যে
তাদের স্ত্রীদের উপর জামাতের হক আছে। এখন এই বক্তব্য কে দিয়েছেন? সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি। তো এই বক্তব্য শুনছে কে? আমরা শুনছি যিনি টকশোতে এসে একজন নারী, তিনি এই দাবি করলেন। তাহলে সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি যে এই বক্তব্য দিয়েছেন, এটার সপক্ষে ওনার কাছে কোনো প্রমাণ আছে বা কোনো রকম ভিডিও ফুটেজ? আবার ভিডিও ফুটেজটাও কি এআই জেনারেটেড নাকি আসলে তিনি বলেছেন? কারণ এই মুহূর্তে বাংলাদেশে এআই দিয়ে অনেক কিছু করা হচ্ছে, আর এমন নোংরা কথা জামাতের কোনো নেতা বলবে বেসিক্যালি আমারও কিন্তু বিশ্বাস হয় না। এমনি মাইরা ফেলবো, ধইরা ফেলবো, অনেক ডায়লগ জামাতের নেতারাও দিচ্ছে। টুকিটাকি লুটপাট, চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে, একবারে দুধের তো তুলসী পাতা না। কিন্তু এই ধরনের বক্তব্য যে একজন সেক্রেটারি তিনি দিবেন, আমারও ব্যক্তিগতভাবে বিশ্বাস হয় না। আমার যেমন বিশ্বাস হয় না, তেমনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির যিনি সহকারী অধ্যাপক আছেন ডক্টর মির্জা গালিব, তিনিও এটা নিয়ে একটা চ্যালেঞ্জিং পোস্ট দিয়েছেন। আমিও সেই নারীর দৃষ্টি আকর্ষণ করব যে আপনি যে বক্তব্যটা দিলেন, আপনি কি বুঝে শুনে দিচ্ছেন? আপনার কাছে কি অকাট্য দলিল প্রমাণ আছে, নাকি আসলে শুধু শুধু জামাতকে বিতর্কিত করার জন্য আপনি বক্তব্য দিয়েছেন? এখন বক্তব্যটা কি? গত 26শে অক্টোবর জিটিভির একটা টক শোতে তিনি বলছেন যে আমার একজন সহ আলোচক বললেন, মির্জা গালিবও সেই টক শোতে ছিল, যে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি নাকি বলেছেন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া লোকজনের যারা স্ত্রীরা রয়ে গেছে বাড়িতে, তাদের উপর জামাতের হক আছে। তো এই টক শো দেখার পর সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারি মির্জা গালিবকে ফোন দিয়েছেন। তো জানিয়েছেন কি, এরকম কথা তিনি বলেন নাই। তিনি বলছেন যে আমি একটা ভিডিওতে দেখলাম, বরং তিনি বলছেন আওয়ামী লীগের সাধারণ ভোটাররা 5ই আগস্টের পরে আমাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির শিকার হন নাই, এজন্য তারা আমাদের ভোট দিবে। অপরদিকে মির্জা গালিব বলছেন প্রমাণ হাজির অথবা ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন যিনি অভিযোগ করছেন যে সিরাজগঞ্জ জামাতের সেক্রেটারির ওই কথা বলেছেন, তার প্রমাণ হাজির করা উচিত। আর যদি যাচাই বাছাই ছাড়া ফেসবুকে ফটোকার্ড দেখে ভুল করে এরকম অভিযোগ করে থাকেন, তাহলে তার ক্ষমা চাওয়া উচিত। আমিও মনে করি ফেসবুকে এখন হয় কি, যে মূলধারার যে গণমাধ্যমগুলো আছে এগুলোর ফটোকার্ডকে কপি করা হয়, যমুনা টিভি হয়ে যায় জানিনা টিভি, মানে কাছাকাছি লগো। তা আমি অনেক বিচক্ষণ মানুষরা দেখছি ফেসবুকে এরকম পোস্টগুলো কিন্তু শেয়ার করে। যেমন আমাদের পুলিশের যিনি ঢাকার একজন আছেন, তিনি এক বক্তব্য দিয়েছেন ভারতকে নিয়ে, এটাও কিন্তু ভাইরাল হয়েছে। বেসিক্যালি তিনি এটা বলেন না, একটা ফটোকার্ড এভাবে আসছে আর এটার মানুষ ছড়াই দিছে, এটাও কিন্তু গুজব বা প্রোপাগান্ডা। দেখেন, আমি জামাতের সাপোর্টার ফলোয়ার বিষয়টা তা না, আমার কথা হচ্ছে রাজনৈতিকভাবে এই নোংরামিগুলা বন্ধ করা উচিত। আর যিনি বলছেন জিটিভিতে আমাদের সেই বোন, তিনি আসলে কোন কথার ভিত্তিতে অথবা কোন ফুটেজের ভিত্তিতে তিনি এই কথাটা বলছেন, এটাও কিন্তু ওনার মানে এভিডেন্স নিয়ে বলা উচিত ছিল। যেহেতু এটা একটা অধ্যত্বপূর্ণ কথা, এমন কথা যদি প্রকৃতপক্ষে সিরাজগঞ্জের জামাতের সেক্রেটারি বইলা থাকে, ওই এলাকার মানুষের উচিত হবে ওনার জিব্বাটা দিয়ে পটি পটি করে এটারে খাওয়াই দেওয়া বিভিন্ন প্রাণীরে, তাই না? রাষ্ট্র কর্তৃক এই কাজটা করতে হবে। কিন্তু আসলে এই বেচারা বলছেন নাকি যে ঠেলার চোটে, বা যে মির্জা গালিব যেটা দাবি করছেন যে ফেসবুকে কোনো ফটোকার্ড দেখা এরকম কোনো ঘটনা ঘটছে, ঘটতেও পারে। আবারও বলি, ফেসবুকে কোনো রকম জিনিস দেখে আপনি হুট করা মন্তব্য পোস্ট শেয়ার করার আগে আপনাকে শিওর হতে হবে এটা সত্য কিনা, অথেন্টিক কিনা। তো আমিও সেই নারীকে বলছি, যদি আপনি যে কথাটা বলছেন আপনার কাছে স্পষ্ট প্রমাণ থাকে, আমরা সেই জামাত নেতার বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে যাব। আমি বিশ্বাস করি খোদ জামাত ইসলামও এই নেতার বিরুদ্ধে অবস্থান। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।